চলো জেনারেল পার্ট করবেন, ক্লাস হচ্ছে যে এইটুকু। চলো শুরু করি। সেটা হচ্ছে স্টাবিলিটি অ্যানালাইসিস। আসলে স্টাবিলিটি অ্যানালাইসিস কি এটা আগে জানি। হ্যাঁ, আপনার এই যে আপনার জেনারেশনে ভালো কিছু দেখতে পাচ্ছি আমি, বা এই জেনারেশনে ভালো কিছু দেখতে পাচ্ছি, কিন্তু পরের জেনারেশনে ভালো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে এইখানে এই যে ইন্টারাকশনটা আছে, এটা স্টাবল হচ্ছে কিনা এটা জানতে হবে। আমরা জানি আমাদের জেনোটাইপ, মানে ভিতরে যা আছে সেইটার এক্সপ্রেশনটা হচ্ছে ফেনোটাইপ। বাইরে যা দেখবো এটা আমরা ফেনোটাইপ, ভিতরে যা আছে আমাদের সেটা হচ্ছে জেনোটাইপ। এখন এই দুইটার বিষয়ের কথা বলতেছিলাম যে এইটার যখন ইন্টারেকশনটা হবে এটা স্টাবল। এখন আমরা কিন্তু অনেক জিন ক্যারি করি, আমাদের সব জিন কিন্তু এক্সপ্রেস হয় না, সবগুলো স্টাবিলিটি স্টাবল হয় না। যখন আমরা এই জেনোটাইপের সাথে ফেনোটাইপের ইন্টারেকশনটা অ্যানালাইসিস করব, তখনই সেটা স্টাবিলিটি অ্যানালাইসিস হবে। এরপরে আছে ইনহেরিটেন্স। আমরা এটা খুব ভালোভাবে বুঝি যে ইনহেরিট করা মানে বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। তাহলে দেখেন এটা কি, pathway of genetic traits and its expression from one to another generation. Therefore, the pattern heredity is the ছোট্ট করে যদি প্রথমটুকু পড়ে তাহলে হবে কি, এটা হচ্ছে পাথওয়ে। কিসের পাথওয়ে? জেনেটিক ট্রেটস এন্ড এক্সপ্রেশন কোথায় যাবে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যাওয়ার যে পাথওয়ে, এটাই হচ্ছে ইনহেরিটেন্স। কিভাবে যাবে? আমরা হচ্ছে যে গ্যামেট এবং হচ্ছে যে গ্যামেট প্রডিউস করব, সেই গ্যামেটের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশনে যাবে। ঠিক আছে, দেখেন এখান থেকে মেল, এটা যদি ফিমেল কনসিডার করেন তাহলে এই পার্ট থেকে আনএফেক্টেড সন আসতেছে, ক্যারিয়ার ডটার আসতেছে। স্পেশালি এটা মানে কিভাবে আমরা ক্যারি করতেছে তার একটা জাস্ট নমুনা দেওয়া হয়েছে এখানে, আর কিছু না। যে হ্যাঁ, আমাদের পিতা মাতা থেকে আমরা কি করি, সেটা জেনেটিক করি। এরপরে দেখেন জিন। আমরা আসলে জিনটা কি, এটা অনেকবার সংজ্ঞাতে আছে। এটা আগেরটা আপনি ইনহেরিটেন্সটা জাস্ট জেনে রাখেন যে এটা পাথওয়ে অফ দি ইনহেরিটেন্স ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং, একটু চোখ মনে রাখলে হবে। আর জিনটা এই সংজ্ঞাটা সুন্দর করে মনে রাখবেন। আমার এখানে একটা দেওয়া আছে, আপনি চাইলে গুগল করে অথবা অন্য যে কোনো জায়গা থেকে এর বাইরেও একটা দুইটা নিতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ, কারণ আপনার কাছে যেটা ভালো মনে হয়। জিনের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। তাহলে কি দেখেন, স্ট্রাকচারাল ইউনিট অফ ডিএনএ which is responsible for the expression of character। তার মানে ডিএনএ এর একটা স্ট্রাকচারাল ইউনিট যেটা কি থাকে, রেসপন্সিবল থাকে ফর দ্য এক্সপ্রেশন অফ, মানে হ্যাঁ, যে আমাদের ট্রেড বলেন বা ক্যারেক্টার বলেন, সাধারণত জিনের কারণে এক্সপ্রেস হয়। এবং আমরা জানি ডাবল হেলিক্স আছে, ডিএনএ আছে। ডিএনএ এর একটা হচ্ছে ইউনিট হচ্ছে জিন, সম্পূর্ণ ডিএনএ কিন্তু জিন না। তাহলে আমরা যদি ব্রড সেন্সে দেখি তাহলে এখানে আসি আমরা। প্রথম হচ্ছে কি, আমাদের একটা সেলের নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ এর ভিতরে জিন থাকে। ঠিক আছে কিনা? এখন জিন যেহেতু আছে সেখানে চেঞ্জ হবে। মিউটেশনটা কি তাহলে? সাডেন এবং হেরিটেবল। আমরা যদি একটু দেখি মিউটেশন আছে, এখানে দুইটা কি পয়েন্ট আছে, একটা ভুল করা যাবে না। একটা হচ্ছে সাডেন, হঠাৎ করে হবে, আপনি যা চাচ্ছেন যেভাবে চাচ্ছেন সেভাবে হবে না, এবং সেটা হেরিটেবল হতে হবে। হেরিটেবল মানে তো বুঝছেন, একটু আগে আমরা এই হেরিটেবল নিয়ে একটু কথা বলতেছিলাম, যেটা ইনহেরিটেন্স থেকে কিন্তু হেরিটেবল মানে সেটা হচ্ছে যে আপনার এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাবে। তাহলে মিউটেশনের সংজ্ঞা কি? সাডেন এবং হেরিটেবল হচ্ছে চেঞ্জ হবে, যে এটা সেটাই হচ্ছে মিউটেশন। এখন এই মিউটেশনটা কোথায় হবে? ডাবল ডাবল। আচ্ছা, এখন কি ঠিক হয়েছে একটু বলবেন? এখন ঠিক হয়েছে কিনা?
দেখেন সাডেন এবং হেরিটেবল। আচ্ছা, আর আপনাদের শুনতে কি প্রবলেম হচ্ছে কিনা? না একটু ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? তাহলে আপনি একটু দেখেন আপনার আপনার নিচে সমস্যা হচ্ছে কিনা। এভরিথিং ওকে আই থিঙ্ক। দেখেন আমি মিউটেশনের কথা বলতেছিলাম, আমরা এখন সংজ্ঞাটা এখানে পড়তেছি, এরপর কিন্তু আমরা মিউটেশনের ডিটেলসে পড়বো। সেটা কি? সাডেন এবং হচ্ছে হেরিটেবল চেঞ্জ হতে হবে, সেটাই হচ্ছে মিউটেশন। তাহলে এখানে দুইটা কি পয়েন্ট আছে, হঠাৎ করে হবে, এবং যে চেঞ্জটা হবে সেটা প্যারেন্টস থেকে অফস্প্রিং, তার মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে হেরিটেড হবে। দেখেন এই যে আমাদের অরিজিনাল যে ডিএনএ আছে, ডিএনএ থেকে যখন হঠাৎ করে চেঞ্জ হবে অরিজিনাল থেকে, তখন সেটা হচ্ছে কি হবে, মিউটেন্ট কপি তৈরি হবে। জিন বলে সংজ্ঞা আসছিল সকল বাড়িতে, এই বাড়ির সংজ্ঞা আসছিল, অনেকে এটা বুঝতে পারে নাই, কেউ প্রাইমারি ডিপ সেকেন্ডারি এ ধরনের দিচ্ছে। আমার কথা হচ্ছে এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। দেখেন এখানে কয়েকটা কথা আছে, এক নাম্বার হচ্ছে পপুলেশন, কি পয়েন্ট দেখেন। দুই নাম্বার হচ্ছে সাম টোটাল, আর তিন নাম্বার হচ্ছে অল দা গ্রিন। তাহলে এখানে কি পয়েন্ট, পয়েন্টটা তিনটা। এখন হচ্ছে আমি যদি বলি যে একটা পপুলেশনের সকল জিনের যোগফলকেই কিন্তু আমরা জিন করে বলবো, ঠিক আছে কিনা? আরেকবার দেখেন, সাম টোটাল অফ অল দা জিন ইন দা পপুলেশন, পপুলেশনে সকল জিনের সমষ্টিকেই জিন পুল বলা হয়। তাহলে দেখেন এটা যদি একটা পপুলেশন কনসিডার করে, তাহলে এখানে হচ্ছে যে তাদের যে জিন গুলো আছে সেগুলো সমষ্টি দেখেন, সবগুলো যে তিনটা ভিন্ন কালার আছে, সেই তিনটা ভিন্ন কালারও এখানে থাকবে। কিন্তু এখানে পপুলেশন থেকে যদি কেউ বাদ পড়ে যায়, তখন কিন্তু সেটা জিনপল হবে না। এখন প্রাইমারি জিনপল, সেকেন্ডারি জিনপল, ঠিক আছে, এবং টারসিয়ারি জিনপল। প্রাইমারি জিনপল হচ্ছে প্ল্যান্টস অফ দ্য সেম স্পিসিস or related species to produce completely fertile species with good chromosome pairing. এখন এখানে কয়েকটা দেখেন, যেহেতু প্রাইমারির কথা বলতেছি, এখানে প্রডিউস কমপ্লিটলি ফার্টাইল স্পিসিস, আর কি থাকবে, একটা গুড ক্রোমোজোম পেয়ারিং থাকবে। এখন একটু আসি দেখেন, আমরা প্রাইমারি জিন, সেকেন্ডারি জিন, টারসিয়ারি জিন, রাইজিং ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি আপনাদের বুঝিয়ে যে দেখা যাচ্ছে যে ওয়ারাইল সার্টিফাইড আছে, আর এছাড়া রুফি সুজন আছে, আর কয়েকটা আছে রাইসে, আপনার হচ্ছে অয়েল টাইপ আছে। তাহলে এই যে অয়েল টাইপের সাথে নরমাল যেগুলো আছে সেগুলো সাধারণত খুব সহজে ক্রসিং হয় না, তার মানে কমপ্লিটলি ফার্টাইল স্পিসিস হয় না, তাদের মধ্যে গুড ক্রোমোজোম পেয়ারিং হয় না। আমার কথা বুঝতে, এই তিনটা স্পিসিস ক্লোজলি রিলেটেড স্পিসিস হতে হবে, এবং তারা যে স্পিসিসটা প্রডিউস করবে সেটা ফার্টাইল হতে হবে, এবং তাদের মধ্যে গুড পেয়ারিং থাকতে হবে। এই কয়েকটা কি পয়েন্ট না থাকলে তারা প্রাইমারি জিন হবে না। সেকেন্ডারি জিন স্পিসিস অফ প্রাইমারি জিন, তার মানে প্রাইমারি জিন কাছাকাছি হবে, তারা হচ্ছে সেকেন্ডারি জিন। টারসিয়ারি জিন হবে more distinctly related to the primary gene pool. যদি আপনি উইটের ক্ষেত্রে দেখেন, দেখবেন অ্যাডিলাম স্টাফচি বলে একটা উইট আছে, এবং টিটিরাম টার্ডিটাম আছে। এরা খুবই, তাদের মধ্যে ভেরিয়েশনটা অনেক বেশি, তারা ডিস্টিংক্টলি রিলেটেড। এবং হচ্ছে ভাই আপনার সাথে আমার তো নেটওয়ার্ক ভালো আছে, আমার তো নেটওয়ার্ক ভালো আছে। আচ্ছা,
একটু একটু করে দেখি। আচ্ছা আচ্ছা, এখন কথা কেটে কেটে যাচ্ছে কি না এখন? এখনো কি কেটে কেটে যাচ্ছে? কি একটু রেসপন্স করতেন? এখনো কি কেটে কেটে যাচ্ছে নাকি? তো একটু ইমপ্রুভ করার চেষ্টা করলাম। রুম লাগানো ছিল, রুম খুললাম যাতে স্পিডটা বেশি পাই। এখনো কি কেটে কেটে যাচ্ছে আমার কথা? আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, এখন তাহলে আমরা শুরু করি। আমি যেটা বলতেছিলাম, আমাদের জিন পোলের কথা বললাম, যে সাম টোটাল অফ অল জিন ইন এ পপুলেশন। আমি বারবার কি পয়েন্টের কথা বলতেছিলাম। এই কি পয়েন্ট গুলো আপনাকে কখনো ভুল করবেন না, ভুল করলেই সমস্যা। এখন এই জিন পোলকে আবার প্রাইমারি জিন পোল, সেকেন্ডারি জিন পোল, টার্সিয়ারি জিন পোল। যেমন আপনি যদি ক্লোজলি চিন্তা ভাবনা করেন, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আমরা কিন্তু প্রাইমারি জিন পোল। হ্যাঁ, কিন্তু আপনি যদি ওই হচ্ছে ব্রাজিলে যান, ব্রাজিলের অ্যামাজন বনে যে মানুষগুলো আছে, দেখা যাচ্ছে তাদের মধ্যে আমাদের জিন পোলের মধ্যে পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা হয়তো এমন হতে পারে যে আমরা হোমোসেপিয়েন্স প্রাইমারি জিন পোলে, বাট ওই যে আর একটা গরিলা টাইপের আছে, ঠিক আছে, তারা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি বা টার্সিয়ারি জিন পোলে চলে যাবে। আমার হোমো ঠিক আছে, বাট স্যাপিয়েন্সটা না। হুম, মানে তাদের মধ্যে মিউটেশন, সরি মিউটেশন না, মানে মেটিং করালে এখানে কমপ্লিট ফার্টাইল স্পেসিস হবে না, এবং তাদের মধ্যে গুড ক্রোমোজোম পেয়ারিং হবে। কিন্তু বাংলাদেশের যে কোনো বা ভারতের যে কোনো মানুষের সাথে বাংলাদেশের যে কোনো মানুষের বিয়ে হলে তারা কমপ্লিটলি ফার্টাইল স্পিসিস প্রডিউস করবে, এবং এখানে গুড ক্রোমোজোম পেয়ারিং হবে। বা যদি একটা গরিলার সাথে, অথবা ওই যে কি যেন দেখায় মানুষের মতন দেখতে বলে, বা এই ধরনের যদি হয়, দেখা যাচ্ছে তার সাথে টারসিয়ারি জিন পরের সম্পর্ক। তার মানে আমাদের অনেক কাছাকাছি হওয়া সত্ত্বেও, তার ফলে যদি কোনো কারণে তার সাথে আপনার বিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, আপনাদের যে বাচ্চা কাচ্চা হবে সেগুলো ফার্টাইল হবে না। হুম, এবং কারণ এখানে গুড ক্রোমোজোম পেয়ারিং। তো এইটা ছিল হচ্ছে কি আপনার প্রাইমারি, সেকেন্ডারি এবং হচ্ছে টার্সিয়ারি জিন বলে। হুম, আপনার নেট প্রবলেম কখনো কেটে আসছে বা কখনো কথা স্পিডি হচ্ছে। তো বুঝলাম, আমার তো আজকে তো নেট 9টার সময় তো একটু সমস্যা। দেখেন, এরপরে টার্সিয়ারি জিন পোলের কথা বললাম। দেখেন, প্রাইমারি জিন পোল, যেটাকে GP1 বলা হয়, সোয়াবিন কাল্টিভার্স ল্যান্ড রেসেস গ্লাইসেন্স। সেকেন্ডারি এখানে হচ্ছে আপনার আননোন থাকবে। এবং কি হলো, টার্সিয়ারি জিন পোলের মধ্যে 20 ওয়াইল্ড পেরিয়ান স্পিসিস। জাস্ট উদাহরণের জন্য বলা আছে। তবে আরেকটু ও হচ্ছে জিনিসটা কি আরেকবার বলি। প্রাইমারি জিন পোল থাকলে তারা যখন কি হবে, ক্লোজলি কাছাকাছি আসবে, আই মিন তারা ফার্টাইল স্পিসিস প্রডিউস করতে পারবে বা অফস্প্রিং প্রডিউস করতে পারবে, তাদের ক্রোমোজোম পেয়ারিংটা ভালো হবে। সেকেন্ডারি জিন পোলের ক্ষেত্রেও তারা ক্লোজলি রিলেটেড স্পিসিস থাকবে প্রাইমারি জিন পোল। যেমন হচ্ছে যে আপনার রাইসের সাথে যদি চিন্তা করেন, আর যে শ্যামা ঘাস আছে, হ্যাঁ, এটাও ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডারি অথবা টার্সিয়ারি জিন পোল হতে পারে। ঠিক আছে, অথবা ওয়াইল্ড রাইসের কথা আমরা বলতেছিলাম, ওয়াইল্ড রাইসও দেখা যাচ্ছে সেকেন্ডারি জিনপল হতে পারে, টারসিয়ারি জিনপল হয়তো শ্যামা ঘাস হতে পারে। তো এই এই যে তাদের মধ্যে ডিস্টেন্ট একটা পার্থক্য আছে, তারা সহজে কি করবে না, মেটিংটা কমপ্লিট হবে না বা ফার্টিলাইজেশনটা হবে না টারসিয়ারি এবং সেকেন্ডারির ক্ষেত্রে, বাট প্রাইমারির ক্ষেত্রে ইজিলি হবে। ওকে, এরপরে দেখেন, আমরা যখন জিনপল কথাটা আসছিল তখন আমরা আরেকটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে পপুলেশন। দেখেন এখানে একটু যদি আমরা আগাই, কি হচ্ছিল পপুলেশন, দেখেন সাম টোটাল অফ অল দা জিন ইন দা পপুলেশন। আর এটা যদি পপুলেশন হয়, এই পপুলেশনের সকল জিনের সমষ্টিকে জিনপল বলে। বাংলাটাকে একটু মনে রাখবেন, ইংরেজির সাথে এই পপুলেশন, মনে করেন এটা একটা পপুলেশন, এটা একটা না, এগুলো সবগুলো মিলে একটা পপুলেশন। এই পপুলেশনের সকল জিনের সমষ্টিকে জিন পোল বলে। এখন তাহলে আমরা পপুলেশনের সংজ্ঞাটা জানবো, তাহলে জিন পোল থেকে আমাদের পপুলেশনের সংজ্ঞাটা জানতে হবে। এখন আমরা একটু যদি নিচে যাই, দেখেন কমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল হুইচ শেয়ার এ কমন জিন পোল।
পপুলেশন ক্যান নট ডাই, কথাটা মনে রাখবেন যে পপুলেশন কখনো মারা যেতে পারে না। ও কয়েকটা চারটা কারণ আছে, সেগুলো আমরা বলবো না, কিন্তু নর্মালি পপুলেশন কখনো মারা যায় না। তাহলে কি কমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল হুইচ শেয়ার এ কমন জিন পোল। এখন এইখানে আসেন, আমরা এটা যদি জিন পোল ধরি, তাহলে এই পপুলেশনের দেখেন এও কোনো না কোনো কন্ট্রিবিউশন এখানে আছে, সবারই কন্ট্রিবিউশনে কিন্তু জিন পোলটা গঠিত হচ্ছে, ঠিক আছে না? তাহলে দেখে আরেকবার একটু বলি, কমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল, কমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল হুইচ শেয়ার এ কমন জিন পোল। তার মানে সবাই মিলে যখন একটা কি করছে, কমিউনিটি অফ ইন্ডিভিজুয়ালস একটা কমন জিন পোল শেয়ার করছে, তখন তাদের প্রত্যেককে পপুলেশন বা কমিউনিটিকে পপুলেশন বলতেছে। এই যে কমিউনিটি অফ ইন্ডিভিজুয়াল যাদের একটা কমন জিন পোল আছে, তাদেরকে আমরা পপুলেশন বলবো। এটা কথা বোঝা যায় না? আমার আজকে এই যে 9টায় দিছি, তো আমি আসলে এর জন্য 9টায় দিতে চাই না, বুঝছেন? এই 9টা 9:30 পর্যন্ত আমার এখানে নেটওয়ার্ক একটু ঝামেলা করে। হ্যাঁ, এই 10টার দিকে দিলে একটু সুবিধা হয়, তখন নেট প্রবলেমটা থাকে না আমার। এখানে ইউঠে আছে, বাট হচ্ছে নেটের স্পিড কম। আমি বুঝতে পারতেছি এই বিষয়টা, যেমন ভালো করে শুনতে পাচ্ছেন না একটু, এর জন্য আমি দেখেন সব ফ্যান অফ করছি, দরজা খুলছি, যেন নেটটা একটু স্পিডি হয়। বা তাও নেক্সট দিন 10টায় দিন, হ্যাঁ ওটাই করতে হবে, একটু 10টায় দিতে হবে। মানে এই উম, ওইটাটা খুবই পিক পিরিয়ড, এই সময়তে স্পিডটা একটু কম থাকে। ঠিক আছে, আমি তাহলে হচ্ছে নেক্সট দিন 10টায় দেবো, আজকে তো একটু কষ্ট করে দেন, আমি এর জন্য রিপিট করতেছি বারবার। তাহলে কি দেখেন, আমি জিন পোলের সংজ্ঞা দিছিলাম যে জিন পোল হচ্ছে কি একটা পপুলেশনের সাম টোটাল অফ অল দা জিন। একটা পপুলেশনের সকল জিনের সমষ্টিকে জিন পোল বলা হয়। আর পপুলেশন কাকে বলা হয়? পপুলেশন হচ্ছে ওই কমিউনিটির ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়াল যারা একটা কমন জিন পোল শেয়ার করে, ঠিক আছে? তাদেরকে পপুলেশন বলে, কমিউনিটি অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট শেয়ার এ কমন জিন পুল। তার মানে জিন পুলের সাথে কার সম্পর্ক? পপুলেশনের, পপুলেশনের সাথে আবার জিন পুলের সম্পর্ক, ঠিক আছে? এরপরে দেখেন, যখন পপুলেশন আসলো তখন আরেকটা হচ্ছে সেগ্রিগেটিং পপুলেশন। এগুলো মনে রাখবেন, এই ফন কখনো সেগ্রিগেটিং পপুলেশন হয় না, ঠিক আছে? সেগ্রিগেশনটা শুরু হয় নর্মালি F2 F3 F4 থেকে। তো এই F2 থেকে F3 F4 ব্যাকক্রস টু, এরা হচ্ছে ফেনোটাইপিক ভেরিয়েশন শো করে। আপনি যদি মেন্ডেলের লটা দেখেন, তাহলে দেখবেন যে ওখানে ভেরিয়েশনটা একটু জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে দেখা যায়। তো এই যে ভেরিয়েশনটা আসলে এটাকে বলা হয় সেগ্রিগেশন। তার মানে ওই যে পপুলেশনের মধ্যে যখন এই ফান্ডে সবাই একসাথে থাকছিল এবং এই ফান্ডে শুধুমাত্র ডোমিনেন্ট ট্রেড গুলো প্রকাশিত হয়েছিল, কিন্তু যখনই সেটা আবার সেলফিং করা হয়েছিল, তখন F2 F3 F4 এ কি হচ্ছে, সেগ্রিগেশন শুরু হয়। এবং একটা কমন কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ফার্মাররা কেন হাইব্রিড সিড রাখতে পারে না? তার কারণ হচ্ছে পরবর্তীতে ফার্মাররা যখন রাখবে, F2 F3 F4 জেনারেশন আসবে এবং সেখানে সেগ্রিগেশন কি হবে, শুরু হবে, ঠিক আছে? তার মানে F2 F3 F4 এগুলো হচ্ছে সব হচ্ছে যে সেগ্রিগেটিং পপুলেশন। তারপর হচ্ছে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। সেগ্রিগেশন কথাটা যখন আসলো, তখন আমরা একটা দেখেন, হঠাৎ করে আপনার প্যারেন্টে কোনো রকম মানে হচ্ছে যে এক্সেপশনাল কিছু ছিল না, কিন্তু আপনি F2 জেনারেশন এসে যখন দেখবেন এবং সেটা পরবর্তী জেনারেশনে আবার যাবে, বা কথাটা একবার বোঝেন। মনে করেন আপনার বাবা এবং মা কোনো, কেউই গান করতে জানে না, কোনোদিন গান করে নাই, গান কি বুঝেই না। বা মনে করেন বাবা হুজুর টাইপের, মা হুজুর টাইপের, বাট তাদের বাচ্চা আসছে আহ, গান করে, হ্যাঁ, এবং অনেক ভালো গান করে। তার মানে এই যে হঠাৎ করে একটা ভেরিয়েশনটা দেখতেছেন, এই ভেরিয়েশনটা F2 জেনারেশনে যদি হয়, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন, ঠিক আছে? দেখেন, তাহলে কি ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন ইজ দ্য প্রোডাকশন অফ প্ল্যান্টস ইন দ্য F2 জেনারেশন দ্যাট ইজ সুপিরিয়র টু বোথ দ্য প্যারেন্টস ফর ওয়ান অর মোর ক্যারেক্টার্স। আমি একটা কথা বলছিলাম, কিন্তু এক বা একাধিক ক্যারেক্টারের ক্ষেত্রে যদি ওই অফস্প্রিং কি হয়, তার পিতামাতার চেয়ে ভালো হয়, তাহলে সেটা হবে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। ভাই আপনার স্লাইডের সাথে বইয়ের সিরিয়াল মিল নাই, থেকে পড়বো।
আচ্ছা, আমার বই করা হয়েছে পরে, স্লাইড করা হয়েছে আগে। আমি কিছু কিছু জিনিস আছে, আমি বলবো বই থেকে পড়বেন। আর কিছু অ্যাড করা হয়েছে, যদি দেখেন যে এই জিনিসটা নাই, তাহলে আপনি হচ্ছে, আমি আপনাদের একটা খাতা করতে বলছিলাম, খাতাতে আপনি তুলে নেবেন। এখন কেন বলি, আমার স্লাইডে সাধারণত অনেক কিছু আছে, যখন যেটা বোঝানোর জন্য ওই জিনিসটা আবার আপনাকে রিপিট করার জন্য আমাকে নিয়ে আসতে হয়েছে। যখন আমরা 12-13টা ক্লাস করবো, দেখবেন এক ক্লাসের সাথে আর এক ক্লাসের অনেক কিছু রিপিট আছে। কারণ হচ্ছে ওই যে আপনাকে বুঝাইতে হবে আমাকে, কিন্তু বইয়ে তো আমি আপনাকে বোঝাচ্ছি না। বই আমি কন্টিনিউয়াস একটা লিখে গেছি যে হ্যাঁ এটার পরে এটা আসবে, এটার পরে আসবে। বাট আমি মনে করেন এখানে সেগ্রিগেশন কথাটা নিয়ে আসছি, যে সেগ্রিগেটিং পপুলেশনটাকে, পপুলেশন নিয়ে আসছে, এরপরে সেগ্রিগেটিং পপুলেশন নিয়ে আসছে, এরপর ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন আসছে। হয়তো আপনি এখানে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন পাবেন না, ওখানে যখন আমরা ক্রসিং এ যাব তখন আবার আমি ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশনের কথা বলবো। তখন আপনাকে কিন্তু বুঝতে পারতে হবে যে ভাইয়া ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন জিনিসটা কি বোঝাচ্ছে। ঠিক আছে কিনা? একটা পড়া যখন 2-3 বার 2-3 জায়গাতে রিপিট হবে, তখন এটা আপনার মনে থাকবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। তাহলে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশনটা কি? প্রোডাক্ট ফার্মার্স কেন বেশি রাখতে পারে না? আমি বললাম সেগ্রিগেশন হয়ে যায়, একটু জেনারেশনে সেগ্রিগেশন হয়ে যায়, আমরা এটা পড়বো কেন রাখতে পারে না, সেগ্রিগেশন হয়ে যায়। হ্যাঁ, আমরা অবশ্যই পড়বো, এটা নিয়ে কনফিউজ হবো না। তাহলে দেখেন কি বলতেছিলাম, এফ টু জেনারেশনে, জেনারেশনটা ইম্পর্টেন্ট। এই এফ টু জেনারেশনে যখন তার পিতা মাতার চাইতে ভালো কিছু হয়ে যাবে, আমরা জানি এফ টু জেন, আমি কিছু কথা বলবো যেটা আপনি বই পাবেন। এফ টু জেনারেশনে সবচাইতে বেশি ভেরিয়েশন দেখা যায় একটা জেনারেশন, যদি আপনি এখন থেকে কমা চিন্তা ভাবনা করেন, এফ টু তে সব রকমের ভেরিয়েশন শো করবে একটা। এখন এই এফ টু তে পিতা মাতারটাও এক্সপ্রেস হবে, পিতা মাতার বাইরেও এক্সপ্রেস হবে, এবং কোনো কিছু যদি হাইট থাকে সেটাও এফ টু জেনারেশনে এক্সপ্রেস হবে। এখন এখন আপনি এই এফ টু জেনারেশনে দেখলেন এমন একটা কিছু যেটা আপনার পিতা মাতা বা প্যারেন্টের ছিল না, আপনি যে দুইটা প্যারেন্ট নিছেন, তাহলে এই যে ভেরিয়েশনটা পাচ্ছেন, ঠিক আছে না, এফ টু জেনারেশনে, এটাই হয়ে গেল হচ্ছে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। দ্যাট ইজ সুপিরিয়র বোথ প্যারেন্টস ফর অন হতে পারে অথবা ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন তার দেখেন, আমরা একটু চিন্তা করি। দেখেন আপনার P1 একটা প্যারেন্টস, P2 টা প্যারেন্টস, ক্রস করে আপনি কি পেলেন? F1 পেলেন। এখন এই যে দেখেন P1 এর এই জায়গাখানে এবং P2, মনে করেন P1 এর ফোর্থ দেন P1 বেটার দেন P2, এই যে P2 আপনার সবচেয়ে ভালো প্যারেন্ট ছিল, তার চাইতেও কিছু ভালো পাইছেন আপনি। এটাই হচ্ছে আপনার সেগ্রিগেটিং, সরি ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। আপনি P1 এর চাইতেও আপনার যে প্যারেন্ট খারাপ ছিল তার চাইতে খারাপ পাইছেন, সেটা হচ্ছে কি হচ্ছে তাহলে, এটা হচ্ছে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন। ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন কেন হয় দেখেন একটু, অ্যালিলস উইথ অ্যাডিটিভ ইফেক্টস, হোমোজাইগাস রিসেসিভ অ্যালিল, এবং কমপ্লিমেন্টারি ইফেক্টস অফ অ্যালিল, এগুলো আমরা পড়বো। অ্যাডিটিভ ইফেক্টস কি, হোমোজাইগাস রিসেসিভ, এই দুইটা পড়াইছি আমি, ঠিক না? হোমোজাইগাস রিসেসিভ পড়াইছি, অ্যালিলস পড়াইছি, কমপ্লিমেন্টারি ইফেক্টস অফ অ্যালিলস পড়াইনি, এটা পড়াবো। এখন কেউ একজন বলেন হোমোজাইগাস কি, রিসেসিভ কি এবং অ্যালিলস কি, এই তিনটের সংখ্যা কিন্তু আমি পড়াইছি আপনাদের। কেউ একজন বলে হোমোজাইগাস কি, রিসেসিভ কি এবং অ্যালিলস কি, আমাকে বোঝান ডেফিনেশন। আপনাকে এখন 100% দিতে না বলতে পারলে হবে, কিন্তু এই জিনিসটা কি, অ্যালিলস কি, লোকা, আরেকটা কথা আর কি, অ্যালিলস কি, লোকাস কি, রিসেসিভ কি, হোমোজাইগাস কি, বলেন এই আমি যেটা জিজ্ঞাসা করছি এটাকে বলুন। আচ্ছা, দুইজন মনে হয় চেষ্টা করছে বলার। হোমোজাইগাস হলে সেম, অ্যালিল হলে অল্টারনেটিভ ফর্ম অফ দ্য জিন, ওকে। হোমোজাইগাস হলে সিমিলার অ্যালিল থাকবে, হ্যাঁ। রিসেসিভ থাকলে মাস্ট হবে, রিসেসিভ থাকলে যদি আমি রিসেসিভ ফর্মটা মিউটেশনের কারণে সৃষ্টি হয়, এটা জানেন কিনা? মিউটেশনের কারণে রিসেসিভ ফর্মটা হয়, মানে ছোট হাতের যে অক্ষরটা আমরা লিখি, এই ছোট হাতের অক্ষরটা মিউটেশনের কারণে সৃষ্টি হয়, এটা জানা ছিল কিনা আপনাদের? তাহলে দেখেন হ্যাঁ, এটা তাহলে জেনে রাখবেন, হোমোজাইগাস স্টেটে রিসেসিভ ক্যারেক্টারিস্টিক মাস্ক বা রিনেন ভাইয়া আরেকবার আমি বললাম যে
যে রেসিসিভ যে ক্যারেক্টারটা এক্সপ্রেশন বা ছোট হাতের যে টি লিখতেছি বা আর লিখতেছি, এটা মিউটেশনের কারণে সৃষ্টি হয়। নর্মালি নেচারে ছোট হাতের টি বা আর বলে, এটা নর্মাল কন্ডিশন থেকে হয় না, এইটার মিউটেশনের কারণে সৃষ্টি হয়। ঠিক আছে, তার মানে রেসিসিভ ফর্ম অলওয়েজ ফর্ম কোথা থেকে? মিউটেশন থেকে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবেন। হোমোজাইগাস কন্ডিশন কখন হবে? যখন দুইটা একই বর্ণ থাকবে। এটা রেসিসিভ মানে হচ্ছে বড় হাতের হতে পারে, ছোট হাতের হতে পারে। ঠিক আছে, সিমিলার জিন সবাই, হ্যাঁ যেটা বলছে। অ্যারিল হলে তাদের যখন একটা লোকাসে, সেম লোকাসে যখন থাকতে পারবে একটা এবং আরেকটার অল্টারনেটিভ। রেসিসিভ হলে ডোমিনেন্ট জিন যখন যাকে মার্কস করবে, যার এক্সপ্রেশন এই ফর্ম কন্ডিশনে হবে না, সেটাই হচ্ছে রেসিসিভ। ঠিক আছে, বাকিগুলো আমরা পড়বো, অ্যাডিটিভ পড়বো, কমপ্লিমেন্টারি পড়বো। তাহলে দেখেন এটা লাগবে না এখন, লিঙ্কেজ স্ট্র্যাটেজি জেনেটিক্স লাগবে না। তাহলে আমরা একটু বলতেছিলাম যে অ্যাডিটিভ ইফেক্টস, তার মানে অ্যাডিটিভ ইফেক্টসটা কি দেখেন। Additive alleles are the result of polygenic traits, which means that several genes encode for the trait resulting is more than two alleles contributing. Additive allelesটা আরেকবার বলি, হ্যাঁ আর একটু আমাদের যদি ক্লিয়ার করতে চাই, আহ, সব ট্রেট কিন্তু আপনার এক বা দুইটা দ্বারা জিন দ্বারা কন্ট্রোল হয় না, একটা বা দুইটা জিন দ্বারা হয় না, দুইয়ের অধিক জিন দ্বারা কন্ট্রোল হয়। এই যে দুইয়ের অধিক দ্বারা কন্ট্রোল হচ্ছে, এটাকেই আমরা অ্যাডিটিভ ইফেক্ট বলতেছি। তার মানে বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা আরেকবার দেখেন। আমরা আমাদের গায়ের কালার বলেন, হ্যাঁ, স্কিন বলেন বা ইল বলেন, যেগুলো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুইটা আছে। যেগুলো কোয়ালিটেটিভ, যেগুলো আলাদা ডিস্টিংক্ট করা যায়, পার্থক্য করা যায়, যেমন যেটা লাল লাল, নীল নীল, এগুলো বাদে যেগুলো কন্টিনিউয়াস হয়, যেমন মানুষের হাইট, যেমন ইল, ধান, 5 মণ 5 মণে 1 দুই, এইগুলোতে সাধারণত অ্যাডিটিভ ইফেক্টটা থাকে। আমার কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা? আর আমি অ্যাডিটিভ জিনিসটা কি বোঝাতে চাচ্ছিলাম, আমি আরেকবার বলি, যেগুলোতে দুই বা দুইয়ের বেশি জিন কন্ট্রিবিউট করে একটা ট্রেটের ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রেই অ্যাডিটিভ অ্যালিলস লিখে। জেনেটিক্সটা কঠিন কিন্তু, কারণ টার্মিনোলজি গুলো বুঝে না বা বুঝতে সমস্যা হয় বলে কিন্তু প্রবলেম। বাকিগুলো কিন্তু অন্য সাবজেক্ট সহজ হবে, এজন্য আমি সময় নিচ্ছি। দেখেন, অ্যাডিটিভ অ্যালিলস কি আমরা জানি পলিজেনিক ট্রেটস। পলিজেনিক ট্রেটস, পলি মানে কি অনেকগুলো, যে ট্রেটে অনেকগুলো জিনের কি থাকবে, ইফেক্ট থাকবে। তার মানে ওইখানে ওই যে মোর দেন টু ভ্যালুস কন্ট্রিবিউটিং টু দ্যাট। আচ্ছা, এটা বোঝায় বুঝি নাই। আচ্ছা আরেকবার বলতেছি আমি অ্যাডিটিভ অ্যালিলসটা। দেখেন, আমরা আপনাকে যদি বলে যে ইল্ড মানে ধানের মন, ধান কতটুকু হবে, 8 মণ 5 মণ 4 মণ, এরকম কন্টিনিউয়াস আছে। কিন্তু এমন কোন জিন আবিষ্কার হয়নি যে আমি একটা জিন আলাদা করে নিলাম ধানের জন্য, এই একটা জিনই ধানের ইল্ডের উপরে ইফেক্ট ফেলবে, সম্পূর্ণ ইফেক্ট ওই জিনের উপরে নির্ভর করে, এরকম কিছু হয় না। কি হয়েছে দেখেন, আপনার টিলারের উপর ডিপেন্ড করতেছে, তার ফ্লাওয়ারের ব্রাঞ্চিং এর উপর ডিপেন্ড করতেছে, তারপর হচ্ছে ইল্ড ওয়েটের উপর ডিপেন্ড করতেছে। এই যে অনেকগুলো ট্রেটের উপরে ডিপেন্ড করে ইল্ড পাচ্ছি আমরা যে কতটুকু হবে। তাহলে এখানে পলিজেনিক একটা ইফেক্ট আছে, আছে কিনা বলেন? এই জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে কিনা? পলিজেনিক ইফেক্ট আছে। এটা কি মূলত আমরা এসেছি দেখেন, রেজাল্টিং ইন মোর দেন টু অ্যালিলস কন্ট্রিবিউটিং টু দ্য ফিনোটাইপ। আমরা পাচ্ছি 10 মণ ধান, আমরা 20 মণ ধান পাচ্ছি, কিন্তু আসলে কি এই 20 মণ ধান কোনো একটা ট্রেড থেকে আসতেছে? একটা থেকে আসতেছে না। এটা কি আসতেছে, নাম্বার অফ, আমরা যখন ইল কাউন্ট করবো দেখেন নাম্বার অফ টিলা, 1000 হচ্ছে যে সিডের ওয়েট, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে নাম্বার অফ হচ্ছে যে সিড পার পেনিকল, এই যে অনেকগুলো ট্রেটের উপরে ডিপেন্ড করতেছে না, এই জন্য এটা হচ্ছে পলিজেনিক ট্রেট। এই পলিজেনিক ট্রেটই যখন কি করে কন্ট্রিবিউটিং করবে একটা ফিনোটাইপের উপরে, তখন সেই ইফেক্টটাকে আমরা অ্যাডিটিভ এলিমেন্ট বলতেছি। একটু আগে আমি বলতেছিলাম যে দেখেন অ্যালিলস উইথ অ্যাডিটিভ ইফেক্ট, F2 জেনারেশনে আমি বলতেছিলাম যে সবচাইতে বেশি ভেরিয়েশন কম্বিনেশন দেখতে পাবেন
তার মানে এখানে ওই যে যতগুলো অ্যাডিটিভ জিন আছে তারা সবাই সবার সাথে মিলামিশি করবে, ঠিক আছে কিনা, সব রকমের ভ্যারিয়েশন দেখতে পাবে। তাহলে ওইখানেই আপনি তখন ওই যে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশনটা খুঁজে পাবেন ফিফথ জেনারেশনের সাথে। এবং ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলবেন, না ক্লিয়ার হলে আমি সামনে যেতে পারবো না। কারণ আপনাদের ক্লিয়ার না হলে কনফিউজ থেকে যাবে। যাদের ক্লিয়ার হচ্ছে না আমাকে কোশ্চেনে বলেন, দরকার হলে আপনি হচ্ছে মিট করে আমার সাথে কথা বলেন, তাহলে আপনার বিষয়টা আমি ধরতে পারবো, ঠিক আছে না, কোন জায়গাতে বুঝছেন না আমি ওটা বুঝাইতে পারবো, ঠিক আছে কিনা। মানে আমার ধরেন 5টা ট্রেট আছে, আমি আরেকবার বলি, মনে করেন আমার 5টা ট্রেট আছে। মানুষের হাইট, এটাও কিন্তু হচ্ছে অ্যাডিটিভ ইফেক্ট, কোনো একটা একটা জিনের উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। এখন কি বলবো, মনে করেন আমার যে গ্যামেটটা প্রডিউস হবে, আমার যখন বেটার হাফ আসবে তার গ্যামেটের সাথে যখন মিলিত হবে, এই যে একটা কম্বিনেশন হবে তার গ্যামেটের সাথে আমার গ্যামেটের, দেখা যাচ্ছে কি আমার ওয়াইফের হাইট 5 ফুট 3 হলো, আমার 5 ফুট হচ্ছে 4 হতে পারে, 9 হতে পারে। এখন কম্বিনেশনে কি হতে পারে, 5 ফুট 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, ইভেন আমার চাইতে বড়ও আসতে পারে। এটা আসতে পারে কিনা, অথবা আমার বেটার হাফের চাইতে কমও আসতে পারে। এটা এটা পসিবিলিটি আছে কি না বলে, এইটা হচ্ছে অ্যাডিটিভ এলিমেন্টস। কারণ মানুষকে কখনো আপনি হোমোজাইগাস করতে পারবেন না। হোমোজাইগাস করতে হলে আমাদের সেলফিং লাগবে, যেটা সম্ভব না। সেলফিং মানে হচ্ছে যে আপন ভাই বোনের সাথে বিয়ে, যেটা সব ধর্মে নিষেধ করা আছে, ঠিক আছে কিনা। আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই জিনিসটা বললাম। আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে যে পার্টিসিপেন্ট 45 জন আছে সবার। আর আমি নেক্সট তে যাবো এখন, ম্যাপিং পপুলেশন। নর্মালি F1 এ তো হেটারোসিস হয়, এটা প্যারেন্ট থেকে ভালো। তাহলে F2 তে যেটা হচ্ছে এটা কি এক্সেপশনাল? আচ্ছা, F2 তে এক্সেপশনাল হচ্ছে অবশ্যই। এখন দেখেন, আপনি F1 খেলা, আমরা যখন হাইব্রিড বলি, হাইব্রিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে হেটারোসিস নিয়ে খেলা। আমার কথা বুঝছেন কেন? হাইব্রিডের জিনিসটাই হচ্ছে আমরা যখন মানে হচ্ছে যে ব্রিডাররা বলি হেটারোসিস নিয়ে খেলা করা। তার মানে ওই যে প্যারেন্ট থেকে ভালোগুলো যেগুলো শুধু ডমিনেন্ট এক্সপ্রেস হচ্ছে, ঠিক আছে কিনা। কিন্তু F2 তে এসে এই যে আপনি যদি ভ্যারাইটিটা হাইব্রিড হয়, তাহলে তো আপনি F1 দিয়ে ওকে, আপনার F2 F3 দেখার কোনো দরকার নাই। বাট যখন আপনি ইনব্রিড দিতে যাবেন, ঠিক আছে কিনা, ইনব্রিড ভ্যারাইটি দিতে যাবেন, তখন তো আপনাকে F2 F3 F4 এ যাইতে হবে, হোমোজাইগোসিটি বাড়াইতে হবে, হেটারোজাইগোসিটি কমাইতে হবে। এখন এই যে যখন হোমোজাইগোসিটি আপনি বাড়াবেন এবং F2 তে একটা ভালো পপুলেশন পাচ্ছেন আপনি, তাহলে আপনার চিন্তা ভাবনা থাকবে না যে এই ভালো পপুলেশনটা F3 তে যাচ্ছে কিনা, F4 এ যাচ্ছে কিনা, F5 এ যাচ্ছে কিনা, চিন্তা ভাবনা থাকবে কিনা। যদি থাকে, তাহলে আপনি পরে বলবেন যে আমার ভ্যারাইটিটা অনেক অনেক ভালো। কারণ দেখবেন হাইব্রিডের ইল্ড কিন্তু বেশি, হাইব্রিডের ইল্ড বেশি না, কিন্তু ইনব্রিডের ইল্ড কম। কিন্তু ওই যেগুলো কম আছে তার চাইতে যদি আপনি ভালো করতে পারেন, মনে করেন আগে ইনব্রিডে ইল্ড দিতে 4 টন, আপনি এমন একটা ইনব্রিড পাইছেন যেটাতে 8 টন দিচ্ছে, বাট হাইব্রিড দেখা যাচ্ছে 12 টন দিচ্ছে, ওকে, ইটস নট এ প্রবলেম, হাইব্রিডে 12 টন দিচ্ছে। কিন্তু আগে আপনার যে নর্মাল ইনব্রিড গুলো ছিল সেটা 4 টন দিল, বাট আপনি এইভাবে ট্রান্সগ্রেসিভ একটা পপুলেশন পাইছেন, সেটা 8 টন দিচ্ছে এবং পরবর্তী জেনারেশনে সেটা ক্যারি করতেছে। আপনি আপনি তখন লাফালাফি শুরু করে দেবেন, যে যে ইলটা ছিল সেটা ডাবল হয়ে যাচ্ছে। আমার কথা বুঝছেন কিনা? হ্যাঁ, ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন অলওয়েজ এটা এক্সেপশনাল। আর একজন লিডার যদি তার লাইফে একটা ট্রান্সগ্রেসিভ পপুলেশন পেয়ে যায় ওই ধরনের, তাহলে আসলে সে তার লাইফ সাকসেস, মানে এজ এ ব্রিডার হিসেবে আপনি চিন্তা করলে বলতে পারেন ব্রিধান 28 29, এগুলো কিন্তু ইনব্রিড ছিল। তার মানে ওই যে তিনি একটা ইভলিউশন নিয়ে এসেছিল, কিন্তু এরপরে কিন্তু ঠিক সেই রকম কোনো ইভলিউশন নিয়ে আসতে পারে না। হয়তো ভবিষ্যতে আসতে পারে। আমি শুনতেছি ব্রিড 10 টান পর্যন্ত আপনার হচ্ছে সামনে ভ্যারাইটি আসতেছে, ইনব্রিড, বাট তারা 10 টান পর্যন্ত। ক্লিয়ার হচ্ছে কিনা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরেরটাতে যাবো। আমি চাচ্ছি যে বিষয়গুলো যেন আপনাদের পরবর্তীতে পড়লে সুবিধা হবে, যে অ্যাডিটিভ এলিমেন্টসটা কি, তখন এই যে মনে পড়বে আমার বিষয়গুলো আমি যেগুলো ডিসকাস করতেছিলাম। দেখেন ম্যাপিং পপুলেশন, এখন ম্যাপিং পপুলেশনটাকে দেখেন, এই পপুলেশন দ্যাট ইজ সুইটেবল ফর লিঙ্কেজ ম্যাপিং অফ জেনেটিক মার্কার্স।
Mapping purposes are generated by crossing two or more genetically diverse lines and having the protein. Recombinant inbreed লাইন বা RIL যেটা ব্যাকক্রস পপুলেশন এবং ডাবল হ্যাপ্লয়েড। এখন ম্যাপিং পপুলেশনটা জাস্ট এটাও তো লাগে না, তাও বলতেছি। মনে করেন আমরা যদি বলি যে হচ্ছে রাইসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা হয় বা এটার জিনোম সিকোয়েন্স, এটা কিভাবে করে? এটা কি ওই জাস্ট নিল ডিএনএ নিল আর জাস্ট ম্যাপ করে দিল, এরকম না। আপনাকে কিন্তু ওই যে আইসোলেট করতে হবে প্রত্যেকটা, ঠিক আছে? এই জন্য ব্যাক ক্রস করে অথবা রিকম্বিনেটর অথবা ডাবল হেপ্লয়েড লাইন করে একটা 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 করে এই যে তিনটা করে কোড মিলাই, সেই কোড থেকে কি প্রডিউস হবে, সেই কোড থেকে কি প্রডিউস হবে সে, এরপরে একটা পপুলেশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটাই আপাতত মনে রাখবেন যে এটাই হচ্ছে ম্যাপিং পপুলেশন। এই ম্যাপিং পপুলেশনটা দিয়ে আপনি পরবর্তীতে অন্য কোনো পপুলেশন বা অন্য কোনো কিছু ভ্যারাইটি বা রাইসের অ্যানালাইসিস করতে পারবেন। মনে করেন বিধান 28-এর লিঙ্কেজ ম্যাপিং দেখানো হচ্ছে আমার, যে এটার এটিজিসি এটিজিসি বা এইভাবে কিভাবে ম্যাপিং হয়ে থাকে, কোনটার পরে কোনটা আসে। আরো যদি ক্লিয়ার করি বলুন, মনে করেন এক্স ক্রোমোজোমে অথবা 2 নম্বর ক্রোমোজোমে সাধারণত কোন এটিজিসি গুলো থাকে, সম্পূর্ণ এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটাতে। এইটা এখন ম্যাপিং পপুলেশন হয়ে গেল। এরপরে যতগুলো আবিষ্কার হবে ওইটার সাথে কম্পারিজন করা হবে যে কোনো ভ্যারিয়েশন আছে কিনা, কারণ আমি বলতেছি মিউটেশন আছে, মিউটেশন হবে, ঠিক আছে না? তাহলে দেখেন এই পপুলেশন আছে, ডাবল হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড কি একই জিনিস না? ডাবল হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড একই জিনিস না, আমরা এটা নিয়ে কথা বলবো। ডিপ্লয়েড আর ডাবল হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড গুলো একটা প্যারেন্ট, দুইটা প্যারেন্ট থেকে আসে, একটা ফিমেল থেকে আসতেছে একটা মেল থেকে আসতেছে। বা ডাবল হ্যাপ্লয়েড আপনি একটা মেল থেকে করতে পারবেন বা একটা প্যারেন্ট থেকে করতে পারবেন। এটা কি করে করে এটাও আমরা বলবো, এটাও অনেকবার কোশ্চেন আসছে। ডাবল হ্যাপ্লয়েড হয় 100% হোমোজাইগাস, কিন্তু ডিপ্লয়েড কখনো 100% হোমোজাইগাস হয় না। আমরা যখন সংজ্ঞাগুলো পড়বো তখন একটু ক্লিয়ার হবে। আরো যদি জানতে চান তাহলে বলি, আপনি যে গ্যামেট বা আমরা যে গ্যামেট প্রডিউস করতেছে বা কোনো একটা প্যারেন্ট যে গ্যামেট প্রডিউস করতেছে এটা হ্যাপ্লয়েড, এটা নিয়ে কোনো কিছু না। এই হ্যাপ্লয়েড যখন প্রডিউস হয় তখন যদি আমরা, যখন প্রডিউস, ঠিক আছে না, ওইখানে যদি কলসিফিন ট্রিটমেন্ট দেওয়া হয় তখন টিউবুলিন ফর্মেশনটা বাধাগ্রস্ত হবে। টিউবুলিন ফর্মেশনটা বাধাগ্রস্ত হলে ওই যে ক্রোমোজোম সেগ্রিগেশনটা হয় মায়োসিসে, সেল ডিভিশনে, এই ক্রোমোজোম সেগ্রিগেশনটা হবে না, তখন ডাবল হয়ে যাবে, ঠিক আছে? আমরা দরকার হলে আবার ডাবল হ্যাপ্লয়েড যখন আসবে তখন পড়বো। অবশ্যই ডিএইচ আছে এখানে, সেটা জেনে রাখেন যে ম্যাপিং পপুলেশন কি হিসাবে ইউজ করা হয়, রিকম্বিনেন্ট ইনব্রিড লাইন, ব্যাক ক্রস পপুলেশন আর ডাবল হ্যাপ্লয়েড ছিল সাধারণত ম্যাপিং। জিন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি বোঝাচ্ছে, যে আপনি কতবার ঘটতেছে, আপনার কতবার অপরচুনিটি থাকতেছে, ফ্রিকোয়েন্সি কত, ঠিক আছে না? মনে করেন আমরা জিজ্ঞাসা করি না যে সে কতবার আপনাকে ফোন দিছে, ফ্রিকোয়েন্সি কত। তাহলে আচ্ছা ভাই আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বারবার করতেছি না। আচ্ছা আমি শুনলাম এখন উত্তরবঙ্গে ময়মনসিংহে ওইদিকে বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু 7 দিন এদিকে বৃষ্টি হয়েছিল, এখন আজকে বৃষ্টি হয় নাই আমাদের এদিকে। অসুবিধা নেই, আপনি রেকর্ড দেখে নেবেন, রেকর্ড থাকবে, ঠিক আছে? যেটা বলতেছিলাম জিন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি জিনিসটা আগে দেখেন। আমরা বলি যে আপনি আমাকে কবার কল দিচ্ছেন 24 ঘন্টাতে, এইরকম একটা কথা বলে না, তার মানে হাউ মেনি টাইমস, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে জিনের ক্ষেত্রে জিন কতবার ফ্রিকোয়েন্সি হচ্ছে, মানে জিন কতবার আসতেছে, তাহলে দেখেন প্রপোর্শন অফ অ্যালিলস ইন এ পপুলেশন রিপ্রেজেন্টেড বাই কিউ এন্ড কিউ। জিন ফ্রিকোয়েন্সিটা কি দাঁড়াচ্ছে, ওই যে আমার জিন, আমরা একটা পপুলেশনের কথা বলতেছিলাম প্রথমে, পপুলেশনে আমার অ্যালিলটা বা আমার জিনটা কত টাইম আছে বা কত পার্সেন্ট আছে, 100-তে 1 আছে নাকি 2 আছে নাকি 3 আছে নাকি 4 আছে, এটাই হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি, কতবার হচ্ছে, এটা পি অথবা কিউ দ্বারা প্রকাশিত হয়। আমরা যদি জিন ফ্রিকোয়েন্সি রেটটা দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখেন এইখানে ডাব্লিউ ডাব্লিউ এখানে কয় ধরনের, 9টা ফুল আছে, তার মানে এটা একটা পপুলেশন, ঠিক আছে কিনা? 9টা টোটাল, এই 9টা যদি আমি বলি তাহলে 9টা পপুলেশন।
পপুলেশনে দেখেন আমি এই জিনের ফ্রিকোয়েন্সি অথবা এই জিন অথবা এই জিন অথবা যে কোনো জিনের ফ্রিকোয়েন্সি নিব, ঠিক আছে। এখন ফ্রিকোয়েন্সি অফ ডাব্লিউ ডাব্লিউ, এই যে ডাব্লিউ ডাব্লিউ ফ্রিকোয়েন্সি যদি দেখেন, তাহলে টোটাল কতটা পপুলেশন আছে, এখানে 9টা, এই যে 9 দেখেন। আর আমার বড় হাতের 2 ডাব্লিউ আছে, এখানে এক, এখানে 1 2 3 4 5 6, তাহলে 6/9 এত ফ্রিকোয়েন্সি আছে। তারপর যদি আপনি এই ছোট একটা বড় হাতের একটা ছোট হাতের নেন, তাহলে এটা জাস্ট একবার আছে 1/9। আর এই যে ডাব্লিউ ডাব্লিউ দুইবার আছে 2/9। আর একটা কথা বলে দিই, জেনোটাইপ ফ্রিকোয়েন্সির যোগফল অবশ্যই 100 হবে, ঠিক আছে, 100 হবে। এখানে আপনি কোনো সময় মানে হচ্ছে যে কাউকে বাদ দিতে পারবেন। তাহলে এটা ছিল জেনোটাইপ ফ্রিকোয়েন্সি। এরপরে ফেনোটাইপ ফ্রিকোয়েন্সি হতে পারে। ফেনোটাইপ কি, আপনি এখানে কয়েক কালারের দেখছেন বাইরে, ফেনোটাইপ মানে কি আপনি যেটা চোখে দেখতে পাচ্ছেন বাইরে, যেটা আমি বলছিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পার্পল কালার আছে কয়টা, আপনার 3, আচ্ছা 7টা। আর হচ্ছে হোয়াইট আছে 2টা, তার মানে 7, 9 আর 2, 9, ঠিক আছে। এখন অ্যালিল ফ্রিকোয়েন্সি কি, পি এবং কিউ যদি দেখেন, তাহলে দেখেন ফ্রিকোয়েন্সি অফ ডাব্লিউ, ফ্রিকোয়েন্সি অফ ডাব্লিউ কত আছে টোটাল অ্যালিল, কিন্তু আবার আমরা একটা করে বলছিলাম যে এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, মানে 9টা পপুলেশনে 18টা অ্যালিল আছে, তাই এখানে 18 দিয়ে ভাগ হচ্ছে। আমার মনে হয় যে এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, আমি যে ফ্রিকোয়েন্সির কথাটা বোঝাতে চাচ্ছিলাম। তাহলে একইভাবে দেখেন জেনোটাইপ ফ্রিকোয়েন্সি প্রপোর্শন অফ জেনোটাইপ ইন দ্য পপুলেশন, ফেনোটাইপিক ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রপোর্শন অফ ফেনোটাইপ ইন দ্য পপুলেশন, অ্যালিল ফ্রিকোয়েন্সি হলো প্রপোর্শন অফ অ্যালিল ইন দ্য পপুলেশন। এখন আরেকটা কথা আসবে, সেটা হচ্ছে মেন্ডেলিয়ান পপুলেশন, ফেনোটাইপ, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনাদের মাথায় গ্যাঞ্জাম বাঁধতে পারে যে কোনটাকে, এগুলো সংজ্ঞা হিসাবে দিবেন যে হ্যাঁ এই জিনিসটা এটা এটা, একটার সাথে আরেকটা রিলেট এখনো আসে না, রিলেট পরে আসে। মেন্ডেলিয়ান যে কাজটা করছিলেন, তিনি র্যান্ডম ম্যাটিং এর সুযোগ দিচ্ছিলেন। ইচ ইন্ডিভিজুয়াল র্যান্ডম ম্যাটিং কি, ইচ ইন্ডিভিজুয়াল হ্যাজ ইকুয়াল চান্স অফ মেটিং উইথ এনি আদার ইন্ডিভিজুয়াল অফ দ্যাট। আমার মনে আছে যখন আমাদের স্যার এটা পড়াইতেছিলেন, তখন একজনকে দাঁড় করাইছিলেন, আমাদের ক্লাসের স্মার্ট একজনকে, স্মার্ট বলবো না হ্যান্ডসাম বলবো, যাই হোক একটা বলে, তাকে বলছিল যে একে দাঁড় করাইলাম, তোমরা সবাই একটা পপুলেশন আছে, সেই পপুলেশনের মাঝে এখন এর একটা সুযোগ আছে কি, এখান থেকে যে কোনো একজন মেয়েকে তার বিয়ে করার একটা অপরচুনিটি আছে, ইকুয়াল চান্স যে কোনো একজনকে, এবং সে কাকে চুজ করতে পারে, এটা কিন্তু ইকুয়াল, মানে যে কোনো একজনকে, তার মানে কি আপনার চান্সটা সমান থাকতেছে। তার মানে ইচ ইন্ডিভিজুয়াল হ্যাজ ইকুয়াল চান্স অফ মিটিং উইথ এনি আদার ইন্ডিভিজুয়াল অফ দ্যাট পপুলেশন। এটাই হচ্ছে মেন্ডেলিয়ান প্রমিস। মেন্ডেল যখন প্রথম বিক্রিয়াটা করে, মানে প্রথম মিটিংটা 2টা পপুলেশনের সাথে করায়, বাট একটুতে কি করছিল, সে সবার সাথে সবার হচ্ছে কি করছিল, ম্যাটিংটা করছিল। তার মানে এই যে ইচ ইন্ডিভিজুয়াল হ্যাজ ইকুয়াল চান্স মিটিং উইথ এনি ইন্ডিভিজুয়াল অফ দ্যাট পপুলেশন। টু ফিচার্স আছে, দেখেন র্যান্ডম ম্যাটিং হবে সেম স্পিসিস এন্ড সেম জিন পুলের মধ্যে, এবং সার্ভাইভাল হবে অফ অল জিনোটাইপস। এখন হার্ডি উইনবার্গ ল একটা আছে, দেখেন আমরা একটু আগে বলতেছিলাম যে একটা জেনোটাইপের ফ্রিকোয়েন্সি বা এই ফ্রিকোয়েন্সি বলেন ফেনোটাইপ বলেন, এটা অলওয়েজ সেম থাকবে, মানে 100 100 এর বাইরে কিন্তু কমও হবে না, বেশি হবে না। কিন্তু কম বা বেশি কখন হতে পারে, এটা নিয়ে একটা ল আছে, দ্য হার্ডি উইনবার্গ ল। কি বলছে, the gene and genotype frequency in a Mendelian population remain constant generation after generation in absence of the selection, mutation, migration and genetic drift। 4টা কারণ ছাড়া এই ফ্রিকোয়েন্সিতে 100 থাকবে, কখনো চেঞ্জ হবে না। প্রথম হচ্ছে সিলেকশন আসে, আমি যেটা বলতেছিলাম যে আমাদের একজনকে দাঁড় করানো হয়েছিল, এখন তার যদি একজন গার্লফ্রেন্ড থাকে, তাহলে কি বাকি মেয়েদের তার ইকুয়াল চান্সটা আছে বিয়ে করার, ইকুয়াল চান্স না। তার মানে এখানে সিলেক্ট করা হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে অলরেডি। তার মানে এইখানে হার্ডি উইনবার্গ ল এর ভ্যালুটা আসতেছে ওটা থেকে। 2 নাম্বার হচ্ছে মিউটেশন হয়ে গেছে, তার মানে পপুলেশনে জিন যেটা ছিল সেইখানে কোনো কারণে মিউটেশন হয়ে গেছে, মিউটেশন হয়ে যাওয়ার কারণেও সেখানে একই রকম নাম আসতে পারে। মানে টিটি আর আর ছিল, দেখা গেছে আর 1 চলে আসতে হবে না। মাইগ্রেশনের কথা বলি,
মাইগ্রেশনের একটা বাস্তব উদাহরণ দেখেন। যদি মায়ানমারের ক্ষেত্রে যে রোহিঙ্গারা ছিল, তারা মাইগ্রেট হয়ে আমাদের দেশে চলে আসছে। এখন এই যে বাংলাদেশের যে জিন পোল, সেই জিন পোলে মায়ানমারের রোহিঙ্গাদের জিন প্রবেশ করবে কি করবে না বলেন? তাহলে আমাদের জিন পোলে যদি বাংলাদেশটা আমরা তুলনা করি, যে বাংলাদেশের পপুলেশন বা বাংলাদেশের একটা জিন পোল, তাহলে এই যে মাইগ্রেশন করে তারা আসলো, তাহলে এইখানে আমাদের জিন পোল এই চেঞ্জ আসতেছে কি আসতেছে না? অবশ্যই আসবে, করবে। কারণ ওই যে মানে হচ্ছে যে আপনার যারা রোহিঙ্গা আসতেছে, তারা কোনো না কোনো বাংলাদেশি মানুষকে বিয়ে করবে। বিয়ে করলেই তো তারা তখন এই জেনেটিক চলে আসলো, ঠিক না, জিন পলে ঢুকে গেল। আরেকটা হচ্ছে জেনেটিক ড্রিফট, ঠিক আছে? জেনেটিক ড্রিফট কি, কোনো কারণে যদি সেটা পপুলেশন এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়ে যায়, সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, ড্রিফট হয়ে যায়, ঠিক আছে না? এখন মাইগ্রেশন তো আমাদের দেশে হয়ে আসলো, তারা আমাদের দেশ থেকেও তো চলে যেতে পারে, ঠিক আছে না? বিদেশে চলে গেছে। এই যে টিউলিপ টিউলিপ পাস করলো হচ্ছে যে ব্রিটিশে, ঠিক আছে না? এটা আমাদের জিন চলে গেছে না? সবকিছু ঠিক আছে। যাই হোক, আপনি বিদেশে সেটেল হতে চাচ্ছেন, মানে আপনি ড্রিফট হয়ে অন্য জায়গায় যেতেছেন, বা আপনি বিদেশে যে একজন হচ্ছে আরেকজনকে বিয়ে করে ফেলছেন, তাহলে এখানেও একটা হচ্ছে চেঞ্জ। তবে আবার যদি আপনি পুরো বিশ্বকে একটাতে কম্পারিজন করেন, যে পুরো বিশ্ব একটা পপুলেশন, তাহলে সেখানে আবার জিন পুরো কম্বিনেশনটা সেম থাকবে যদি এই চারটা অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, সেখানে যদি মিউটেশন না হয়, যদি সিলেকশন না হয়, এবং যদি জেনেটিক ট্রিট না থাকে, ঠিক আছে, তখন মাইগ্রেশনের সুযোগ নাই। কারণ মাইগ্রেশনে আপনি যাবেন কই? চাঁদের দেশে যাবেন, মাইগ্রেশনের সুযোগ নাই। সুতরাং এই হার্ডি উইনবার্গ চারটা কথা বলছে, এই চারটা না হলে জেনারেশন আফটার জেনারেশনে কি থাকবে, পপুলেশনের জিনোটাইপ বা ফেনোটাইপ বা জিন ফ্রিকোয়েন্সি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তাই এই ছিল হচ্ছে যে আমাদের আজকের হচ্ছে ক্লাসের কথাবার্তা। আর কি, এইসব জেনেটিক্সটা সহজ বুঝে ফেললে তখন বাকিগুলো আশা করি খুব সহজে যাবে। আমার মনে হয় যে আমি যতটুকু অল্প পড়াইছি, বাট চেষ্টা করছি যে হচ্ছে যে আসলে জেনেটিক্স 1 ঘন্টা মাথায় নেওয়ার পরে আর মাথাতে আসলে দেয় না। আমারও পড়াইতে মাথা সমস্যা হবে, যে আপনাদের হবে না। আমি যতটুকু বুঝাইছি এতটুকু সংজ্ঞাগুলো বুঝলেই হবে। আপনাকে ডেফিনেশন পরে বহু মুখস্থ করবেন, কিন্তু আমি আবারও বলতেছি, আমি যে টার্মিনোলজি গুলো ইউজ করতেছি, কারণ পরবর্তীতে এই যে একটু আগে দেখলেন না, আমি যখন এটা বুঝাচ্ছিলাম তখন আপনাদের বললাম যে হোমোজাইগাস রিসেসিবিলিটি। আপনি যদি একবার আমার এসে বলেন যে ভাই অ্যালিল কি যেন পড়াইছিলেন, আমি আপনাকে অ্যালিলের বহু সংজ্ঞা মনে না করতে থাকলেও আপনি অ্যাটলিস্ট এটা জানেন যে এই এই দুইটা লিখছি, একটার একটা অ্যালিল, এতটুকু কথাটাও যদি জানেন। এখন রিসেসিভ হলে কি, যখন দুইটা ছোট হাতে থাকবে বা যেটাই ছোট হাতে থাকবে সেটাই রিসেসিভ। হোমোজাইগাস কন্ডিশনটাকে, যখন দুইটাই বড় হাতের অথবা দুইটাই ছোট হাতের মানে সেম থাকবে। লিস্ট মিনিমাম এই ধারণাটুকু রাখেন, যে আমি পড়াইতে গেলে আপনাদের সুবিধা হবে। যে ফার্স্টটা দুইটা ডেফিনেশন একটু অ্যাড করবেন। ফার্স্ট দুইটা কোন দুইটা এটা? স্টাবিলিটি অ্যানালাইসিস এবং ইনহেরিটেন্স। দেখেন, স্টাবিলিটি অ্যানালাইসিসটা যেটা বলতেছিলাম আমি, জেনোটাইপ এবং ফেনোটাইপের ইন্টারঅ্যাকশন, ক্লাস এর ফার্স্ট, আচ্ছা ক্লাসের স্টাবিলিটি অ্যানালাইসিস এবং ইনহেরিটেন্স, এই দুইটাই হচ্ছে তার ফার্স্ট দুইটা। স্টাবিলিটি অ্যানালাইসিস স্টাবল কিনা, আমি যেটা বলছিলাম যে স্টাবল কিনা, স্টাবিলিটি অ্যানালাইসিস কি, স্টাবল তখনই হবে যখন তার জেনোটাইপ এবং ফেনোটাইপের মধ্যে একটা ইন্টারাকশন থাকবে, রিলেশনশিপ থাকবে, ঠিক আছে কিনা? এখন জিনোটাইপ এবং ফেনোটাইপের মধ্যে যদি ইন্টারাকশন না থাকে, সেটা স্টাবল হবে না। আবার বলি, মনে করেন আপনি আপনার বসের সাথে একরকম বিহেভ করতেছেন, কিন্তু আপনি নর্মালি এরকম না। আরো যদি বলি, স্টাবিলিটি অ্যানালাইসিসের সাথে যখন আপনাকে পাত্রী দেখতে আসবে বা পাত্র দেখতে আসবে, বা আপনি যখন পাত্র দেখতে যাবেন তখন কত ভদ্র নম্র ভাবে ব্যবহার করবে, কিন্তু যখন বিয়ের পরে লাগবে তখন এসে বিয়ে যখন সংসার করবে তখন এক্সপ্রেস পাবে যে আসলে কেমন। তো স্টাবিলিটি অ্যানালাইসিসটা হচ্ছে ওই পাত্রী দেখা অবস্থাটা না,
আপনি সংখ্যা যখন করবেন তখন ইন্টারেকশনটা দেখবে যে আপনার জিন কি আছে এবং ফেনোটাইপ কি এক্সপ্রেস করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে যে স্টেবিলিটি অ্যানালাইসিস। আর ইনহেরিটেন্সটা কি আর একটু বলি। আপনি দেখবেন এখন তো আপনার ওই যে সিলেকশন হয়ে যায়, কেউ বাকি থাকে না। ইনহেরিটেন্সটাকে এক সময় যখন গ্রামের দিকে বা ওই দিকে যদি বলেন বা শহরে একসময় মানুষজন বিয়ে করার আগে তার মা কেমন, তার দাদি কেমন, নানি কেমন দেখতো, যে আসলে ভালো না মন্দ। তার মানে এই যে আপনার আছে যে জানে যে তার মেয়ের মা যদি ভালো হয়, মেয়ের নানি যদি ভালো হয়, তাহলে মেয়ে ভালো হবে। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। তার মানে বাই দা ওয়ে সে এই ট্রেড গুলো সে ক্যারি করতেছে। ঠিক আছে কিনা? এটাই হচ্ছে ইনহেরিটেন্স মানে আমার আমার ট্রেড পরবর্তীতে আমার হচ্ছে বাচ্চা কাচ্চা কাছে যাবে। এবং সবচেয়ে একটা মজার জিনিস বলে রাখি, আমি এটা প্রত্যেক ব্যাচই বলি, সেটা হচ্ছে যারা চুজ করবে, মেয়েদের যদি মুখস্থ করার ব্রেন ভালো থাকে তাহলে জানবেন আপনার অফিস স্প্রিং এর মুখস্থ করার ব্রেন ভালো থাকবে। ইট ইজ মোস্টলি কন্ট্রোল বাই ওমেন। ঠিক আছে কিনা? মেয়ে, ছেলেদের দেখবেন মুখস্থ করার ব্রেন কম। যদি কোনো মেয়ের মুখস্থ করার ক্যাপাবিলিটি বেশি থাকবে তাহলে জানবেন তার বাচ্চা কাচ্চারও মুখস্থ করার ক্যাপাবিলিটি বেশি থাকবে। এটা 100-এ 100। ওকে। এখন ছেলেদেরও ইম্প্যাক্ট আছে, ছেলেদেরটাও করবে, কিন্তু যদি মেয়ে ভালো হয় তাহলে অবশ্যই তার বাচ্চা কাচ্চারা ভালো হবে, এটাই মনে করবেন ইনহেরিট। তো এই ছিল আজকের মতো হচ্ছে যে কথাবার্তা। আই থিংক আর কারো কোনো কিছু হচ্ছে বলার আছে কিনা, যদি না থাকে তাহলে মেসেজ করে দাও। অলরেডি 35, মানে 10 জন লিভ নিয়ে নিচ্ছে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন।